অনেকবার নিমন্ত্রণের পর যতীন তার জাতপুতো দিদি পটল দিদির বাড়িতে এসেছে। যতীন কলকাতায় ডাক্তারি পড়েছে, আর পটল দিদির বিয়ে হয়েছে কলকাতারই উপকণ্ঠে একটি মফস্বল শহরে। যদিও পটল দিদির বাড়ি পাকা ইটের গাঁথনি, কিন্তু তার বাড়ির চারিপাশে সুবিস্তৃত সবুজ প্রকৃতি। কি নেই সেখানে! গাছ গাছালি, কত সুন্দর সুন্দর পাখি, পুকুর, দেখলে চোখ প্রাণ দুই জুড়িয়ে যায়। যতীন প্রকৃতির প্রেমে পড়েছে। তবে বলা বাহুল্য, পটল দিদির বাড়ির বাগানের ওই আম গাছটি তার সবচেয়ে প্রিয়। যতীন সেই দিকে তাকিয়ে এক দৃষ্টে কি যেন ভেবে চলেছে। এমন সময়, কি যতীন বাবু, সেই সকাল থেকে দেখছি গালে হাত দিয়ে বসে আছেন, কি এত ভাবছেন? আগের জন্মে কারোর কথা মনে পড়ছে বুঝি? আরে দূর, কি যে বলিস না, এই জন্মের কথা ভেবে কুল পাচ্ছি না, আবার পূর্ব জন্ম। তা ডাক্তার হয়েছিস কি করতে? ভাবনা কমানোর ওষুধ তো খেতে পারিস। খালি মস্করা না, এমন কোনো ওষুধ হয় নাকি? আমার জানা নেই। আমি ডাক্তার না হয়েও কিন্তু সেই ওষুধের নাম জানি, বলবো? কি ওষুধ শুনি? যদি দং হৃদং মম, তদি দং হৃদং তব। তার মানে? ডাক্তার বাবু দেখছি সংস্কৃত জ্ঞান কিঞ্চিত কম। কি বলতে চাইছিস তুই? একটু স্পষ্ট করে বললে ভালো হতো। বলছি কি, চার হাত এক হয়ে হৃদয়ের মিল ঘটে, সারা জীবন এমন মানুষ থাকলে পাশে ভাবনা চিন্তা দূর হবে। বাবা, হে আলি, দেখি অর্থ বার করতে পারি কিনা। আর এক হবে, হৃদয়ের মিল ঘটে, এমন মানুষ থাকলে পাশে আপনার চিন্তা দূর হবে। বাবা, বেশ কঠিন। একদমই না, এমন কোন মনের মানুষ যে সারা জীবন পাশে থেকে চিন্তা ভাবনা দূর করবে? পটল, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। মা গো মা, একেবারে গুরুজনের নাম ধরে ডাকলি। আরে, তোকে দিদি বলে ডাকতে আমার ভারী বইয়ে গেছে। মাত্র তো একদিনের বড়। ঠিক আছে, আমি তবে জ্যাঠামশাইকে চিঠি লিখবো। বাবা কি করবে শুনি? আমি কি করছি, খোকা নাকি? দস্তুর মতো ডাক্তারি পাস করেছি। কি আমার ডাক্তার রে, নিজের রোগী নিজে সারাতে পারে না। আরে কি হলো কি? কেন মিশে মিশে ওকে বিরক্ত করছো বলো তো? মাত্র দুদিনের জন্য ছেলেটা এখানে ঘুরতে এসছে। আবার ভগ্নিপতি শ্যালক বাবুর প্রতি দরদ দেখাতে। কি আর এমনি দেখায় গিন্নি? একে শহরের শিক্ষিত ছেলে, তাই আবার ডাক্তার। আপনিও বা কম কিসের হরিপ্রসাদ বাবু? বটেই তো, ডেপুটি ম্যাজিস্ট্রেট বলে কথা, তাই না? দি ঠাকুরন, ও দি ঠাকুরন, ও তুলসী, কি হয়েছেটা কি? কি হয়েছে? দাঁড়াও দেখাচ্ছি। এই আয়, আচ্ছা মা, এছো এছো, দাঁড়াও। এই রইলো তোমার কুরানি, মেয়ে তো নয় যেন ননির পুতুল। কিরে, পুজো দিসনি? সেই কথাই তো বলছি, মন্দিরে একটু ভিড় ছিল। বাবা, রোদ্দুরে কিছুক্ষণ দাঁড়াতে রাতে। তুই জানতিস না আমার কুরানি তোদের মতো অত ছটপটে নয়? তাই বলে একটু বুদ্ধি খরচ করবে না? আমাদের পরে থাকা কত মানুষ মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে গেল, আমরাও পতুঙ্গ হলো না শুধু এই বোকা মেয়েটার জন্য। আরে পুজোটা তো দেওয়া হয়েছে নাকি? এইটুকু একটা মেয়ে, এত দোষ ধরলে চলে তুলসী? ও, এখন সব দোষ হলো গিয়ে এই তুলসীর। ঘাট হয়েছে মা, দিদি ঠাকুর, ঘাট হয়েছে আমার। আমি রান্না করতে চললুম। ও মা গো কুরানি মা, আমায় ক্ষমা দাও মা। কিরে,
করে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মাফ করে দাও দিদি। তুলসীদি তো ঠিকই বলেছে, আমার জন্যই তো দেরি হলো। থাক এখন ওসব কথা, তোকে খুব ক্লান্ত লাগছে। আয় চল ভেতরে চল। এ কি রে, তোর গা তো জ্বরে ভীষণ ফুলে যাচ্ছে। তাই নাকি? কই দেখি। তাই তো। ও কিছু না, রোদে দাঁড়িয়ে গাটা একটু গরম হয়ে গেছে। কি বলছিস কি তুই? তোর গায়ে ভালো জ্বর আছে। চল চল ভেতরে চল। আয় আয় বাবা চল। বুঝলে যতীন বাবু, এটা বড় মুখচোরা। সে তো আমি এখানে আসার পর থেকেই ওনাকে অবজার্ভ করছি। যদি অভয় দেন একটা কথা জিজ্ঞেস করব? বলোই না। আচ্ছা, এই মেয়েটার সঙ্গে আপনাদের সম্পর্কটা তো ঠিক বুঝে উঠতে পারলাম না। যতীন বাবু বসো। একদিন এরকম সময় তুলসী হাঁপাতে হাঁপাতে আমাকে এসে বলল, কথা বাবু, আপনি শিগগির একবার চলেন। আমাদের বাংলোর নিচে যে গাছটা আছে না, ওখানে দেখলাম একটা পরিবার পড়ে আছে। দেখে মনে হচ্ছে ওরা কেউ বেঁচে নেই। আপনি একবার এক্ষুনি চলেন দেখি। ওখানে গিয়ে কি দেখলাম জানো? গাছের তলায় একটি পুরুষ, একটি মহিলা আর একটি বাচ্চা মেয়ে পড়ে আছে। আমার তো দেখেই আত্মারাম খাঁচা। অনুমান করলাম স্বামী স্ত্রী ও তাদেরই সন্তান। কাছে গিয়ে নাড়ি টিপে দেখতে কি দেখলাম জানো? স্বামী স্ত্রী আর কেউ বেঁচে নেই, কিন্তু ওই বাচ্চা মেয়েটির প্রাণ তখনও মৃদু মৃদু চলছে। তক্ষুনি আমি ওকে তুলে নিয়ে বাড়িতে আসলাম। তারপর তোমার দিদি ওর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলল। হ্যাঁ, তখন থেকেই তোমার দিদি ওকে কুরানি বলে ডাকে। তাও সুস্থ হওয়ার পর ওর বাবা মাকে খোঁজেনি, বা কোথায় থাকতো, কি জাত, আপনারা কিছু জানতে চাননি? আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু পটল আমাকে বাধা দেয়। ও আমাকে বলে, আচ্ছা আমরা কি ওর যত্নার্থী করে বড় করে তুলতে পারি না? আমরা কি ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি না? সেই থেকে কুরানি ওর মেয়ের মতনই হয়ে গেল। কিন্তু পাছে তোমার দিদির বয়স না ধরা পড়ে যায়, কুরানি হয়ে গেল বোন, বুঝলে? আর জাতপাত আমি ওসব জানতে চাইনি, তবে তোমার দিদি ওকে দ্বিজ বলতো, কারণ একবার মরে গিয়ে আবার জন্মগ্রহণ করে, তাই। সত্যি কি অদ্ভুত। তবে মেয়ে কিন্তু খুব লক্ষ্মীমন্ত। তাই বুঝি? তা পাত্রী তোরই কুরানির বয়স এখন 16। পটলের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে, পাত্র কোথায় পায়। যাকে ছাড়, চল। কোথায়? আরে ডাক্তারি করতে হবে তো নাকি? তা রুগী কোথায়? রুগী নয়, রুগিনী। আর তোমাকে কোথাও যেতে হবে না, এই বাড়িতেই আছে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। আর বাবু, এর জন্য কোনো ভিজিট দিতে পারবো না কিন্তু। পটল কোথায় রে? এই তো এখানে, আয় ভেতরে আয়। দেখ না বাবা একটু। কই দেখি কি হয়েছে। দেখি পালসটা। পালস রেটটা একটু ডিস্টার্ব আছে। জিভটা দেখি পুরোটা।
ঠিক আছে। ঠিক আছে মানে তোর এর মধ্যে দেখা হয়ে গেল নাকি? হ্যাঁ, আবার কি? সে কি রে, ভিজিট দিতে পারবো না বলে ডাক্তারিতে ফাঁকি? তার মানে? ভালো করে দেখ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। আরে কি মুশকিল, দেখলাম তো শরীরের সব কলকব্জ তো ঠিকই আছে। আর মনটা? তার মানে? তুই কি ডাক্তার রে যতীন, রোগীর মন পরীক্ষা করতে শিখলি না এখনো? আচ্ছা আচ্ছা, শিখবো। তুই এখন এক কাজ কর, এই ওষুধগুলো কাউকে দিয়ে একটু আনিয়ে দে তো। আমি পারবো না, তুই আগে রোগীর মন পরীক্ষা করতে শিখবি, তারপর ওষুধ দিবি। আমি চললাম। দিদি দিদি, কিন্তু ভারী মুশকিলে পড়লাম। হরিপ্রসাদ বাবু কোর্টে চলে গেছে, দিদিও চলে গেল, কি করব এখন আমি? দেখি আমি কি করতে পারি। দাদাবাবু, কিছু বলবে? আপনি দিদির কথায় কিছু মনে করবেন না, আমার কিছু হয়নি। তুমি কি বলছো কুরানি? দিদিও কথা বাবু আমার জন্য এত করছে, তাও আমি ওদের ব্যস্ত করে ফেলেছি। এখন তার সাথে আপনাকেও ব্যস্ত করে ফেলেছি, তাই না? এ তোমার ভুল ধারণা কুরানি। আমি একজন ডাক্তার, আমি বুঝি তোমার শরীর কতটা খারাপ। জ্বরটাও কমছে না, প্রেশারটাও লোয়ের দিকে। যদি কোনো অঘটন ঘটে যায়? আমার কিছু হয়নি, আমার কিছু হতে পারে না। আমি যে অবাকিনী। কুরানি, আমরা এত সহজে মরি না, মরলে সবাইকে জ্বালাবো কি করে? কুরানি চুপ করো, তুমি এখন অসুস্থ, এই সময় এত কথা বলা উচিত নয়। দেখুন না, আমি দিদিকে তো জ্বালাচ্ছি, এখন তার সাথে আপনাকেও, তাই না? কুরানি চুপ করো, দেখো তো কি হলো, এই এত কাঁপুনি শুরু হয়ে গেল। পটল, তুলসী, কেউ কি আছিস? একবার কি যাবো? কেমন আছে মেয়েটা? যদি কোনো অঘটন ঘটে? না, একবার যাই, গিয়ে দেখে আসি। দাদাবাবু যে এখনো ঘুমাননি, রাত 12টা বেজে গেল, কিছু দরকার ছিল নাকি? না এই মানে কি ঘুম আসছিল না, তাই একটু পাইচারি করছি আর কি। ও তাই বুঝি? না তা আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি বুঝি ওই ননি পুতুলের ঘরের দিকে যাচ্ছিলেন। মানে? না মানে মনে হইলো আর কি। আচ্ছা দাদা আমি চললাম। এ বাবা, এটা কি হলো? না, আমি একজন ডাক্তার, ডাক্তারের পরম ধর্ম হলো রোগীর সেবা করা। যাই, একবার দেখেই আসি।
আমি যতীন। তো রাতে দাদাবাবু? রাত হয়েছে ঠিকই, কিন্তু আমি তো একজন ডাক্তার। একজন পেশেন্টকে ফেলে নিশ্চিন্তে ঘুমাই কি করে বলো তো? আমার জন্য আপনার খুব চিন্তা হচ্ছে, তাই না? তা একটু হচ্ছে বই কি, জ্বরটাও কমছে না, কাঁপুনিটাও বেড়েছে। তোমার শরীর যে কতটা খারাপ তা আমি বুঝতে পারছি। দাদাবাবু, আমি সুস্থ হয়ে উঠবো তো? নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে, আমি করব তোমাকে সুস্থ। মা, এবার ঘুমানোর চেষ্টা করো। অনেক রাত হলো যে, আপনি ঘুমোবেন না? আগে তুমি ঘুমো, তারপর আমি ঘুমাবো। যতীন, ও যতীন, কুরানি, কুরানি, কুরানির কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? না না, কুড়ানির কিছু হয়নি। বাবা, সুপ্রভাত। সুপ্রভাত। আমি এখন আসি দিদি। দাঁড়াও, তোমার এখন পরীক্ষা হবে। পরীক্ষা? ডাক্তার বাবু সারা রাত ধরে রোগীর মন কতটা পড়তে পেরেছে এ তারই পরীক্ষা। কি যে বলিস না পটল, চোখটা একটু লেগে গেছিল। আমি আসি। আরে আরে শোন না, কাল সনাতনকে দিয়ে ওষুধগুলো সব আনিয়েছি, একটু ঘরে গিয়ে দেখে নিস না ভাই। ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা শোন না, তুই ঘরে যা, আমি চা পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, তারপর ধুমধাম করে আমার ভাইয়ের সাথে তোর বিয়ে দেবো। কেমন আছিস বোন? একটু ভালো বোধ করছি। সে তো ভালো লাগবেই, সারা রাত ধরে ডাক্তার বাবুর এত সেবা যত্ন পেয়েছিস যে। সে কি? খুড়ানি, খুড়ানি, ওঠ ওঠ বাবা, ওঠ ওঠ। উনি সারা রাত এখানে আমার সেবা করেছেন? তবে আর বলছি কি, আচ্ছা খুড়ানি, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। আমার ভাইটিকে তোর কেমন লাগে রে? কি যে বলো না দিদি। যতীন, কি খেল দেখালি যতীন, একেবারে ভেলকির খেল। 3 দিনে সুস্থ, তা আবার হাঁটা চলা শুরু করে দিয়েছে। ভিজিট দিতে পারিসনি বলে চিকিৎসা করবো না? তা তুই ভাবলি কি করে পটল? আসলে কি বলতো, মনের রোগের দাওয়াইটা ঠিক পড়েছিল, তাই। ও তাই এই ভেলকি, তাই তো মেনে নিলাম। তা যতীন বাবু, আপনার আবার মনের রোগ তো ধরেনি তো? পটল, সবকিছুর একটা সীমা আছে। আমি কিন্তু হরিপ্রসাদ বাবুকে রিপোর্ট করে দেবো। আহারে, চড়ছিস কেন ভাই?
বয়সটাই তো এইরকম, তাই না? এ বয়সে তো মনের রোগ হতেই পারে, তাই না? আমি কিন্তু এবার বাড়ি ছেড়ে চলে যাব। তা তুই যেতেই পারিস ভাই, দড়ি দিয়ে তো আর ধরে রাখতে পারবো না। তবে রোগ হলে অবহেলা করতে নেই, তা সে দেহেরই হোক বা মনেরই হোক। আপাতত আমার কোনো রোগই হয়নি, আমি চলি। ওমা, কুড়ানি যে, এ তো মেঘনা চাইতেই বর্ষণ। যতীন তো তোর কাছেই যাচ্ছিল। তাই বুঝি? হ্যাঁ তাই তো, আমাকে একবারে প্রশ্ন মানে জর্জরিত করে দিচ্ছিল। কুড়ানি এখন কেমন আছে, ও খাওয়া দাওয়া ঠিক করে করছে কিনা, ওর শরীর এখন ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। উফ, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় বল? তা ভালোই হয়েছে তুই এসে গেছিস, এবার সব প্রশ্নের উত্তর তুই দিয়ে দে। আমি চলি, আমার বেলা কাজ পড়ে আছে বাবা। দাদাবাবু, দাদাবাবু, তুমি এত ঘোরাঘুরি করছো কেন কুড়ানি? ঘোরাঘুরি করছি না তো, পাঁচিলের পাশে ওই গাছতলায় গেছিলাম। তাও উচিত হয়নি কুড়ানি। এখন এই রোদে কি দরকার ছিল বলো তো তোমার যাওয়ার? দরকার তো ছিল, নইলে কি নইলে? মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। এই, তোমার হাতে ওটা কি? ও কিছু না, ওই আর কি। কই দেখি দেখি, এ তো মালা। এটা দিয়ে কি হবে? আপনাকে পড়াবো। আমাকে? কেন? পারে, আপনি আমাকে এত যত্ন, সেবা, চিকিৎসা করে সুস্থ করে তুললেন, তার প্রতিদানে আমি আমার প্রাণদাতাকে মালা পরাতে পারবো না? তুমি এক কাজ করো কুড়ানি, ওই ঘরে দেবতার ছবি আছে, ওই ছবিতে গিয়ে মালাটা পরিয়ে দিয়ে আসো। দেবতাকে পরাবো বলেই তো গাঁথলাম এই মালা। এই দেবতা ছবির দেবতা নয়, রক্তে মাংসে গড়া মানুষ। কুড়ানি, আমার মনের মন্দিরে এই দেবতাকে আমি প্রতিষ্ঠা করেছি। অনুমতি দিলে এই মালা আমি আপনাকে পরিয়ে দিতে চাই। কুড়ানি, খবরদার না। আমি ভেবেছিলাম তুমি গ্রামের সহজ সরল মেয়ে, এখন দেখছি তুমি মোটেও তা নও। দাদাবাবু, ঠিক বলেছ, ভেবেছিলে এই মালা পরানোর অজুহাতে আমাকে বশ করে ফেলবে, তাই না? আপনি কি বলছেন দাদাবাবু? নয় দাদাবাবু, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই এক একটা ভালোবাসার পাঠটা দাদাবাবু, জীবন দেওয়া তো দাদা। শুনছো? কুড়ানিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? আরে আরে তুমি কাঁদছো কেন? তুমি তুমি পুরো বাড়িটা খুঁজে দেখেছো? আরে হ্যাঁ গো, হ্যাঁ। এরকমও তো হতে পারে, ওর শরীর খারাপ এবং ও কোথাও গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। আরে না গো না, আমি তুলসী সনাতন পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। কিন্তু পুরানি তো না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। আচ্ছা আচ্ছা, তুমি যতীনকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ জিজ্ঞাসা করেছি, ও বললো কিছু জানে না। আর তাছাড়া একটা সমর্থ মেয়ে কোথায় যাবে, ওকে কি সেটা জানিয়ে যাবে? তবে জানো তো, ওকে দেখে না আমার মনে হলো কোনো কারণে
কুড়ানির সাথে ওর কোনো মনোমালিন্য ঘটেছে। তাহলে কি এই কারণেই কুড়ানি বাড়ি ছেড়ে চলে গেল? আচ্ছা, তাহলে তুমি যতীনকে ডেকে একবার জিজ্ঞেসই করো না। হ্যাঁ গো, আমি জিজ্ঞাসা করেছি, তবে ও কোনো উত্তর দিল না। তবে বেচারাকে দেখে মনে হলো কোনো কারণে খুব মুষড়ে পড়েছে। শুধু বলল ও খালি কলিকাতা চলে যাবে। ও আচ্ছা, তবে কুড়ানি গেল কোথায় তাহলে? ওগো, তুমি কুড়ানিকে আমার কাছে এনে দাও একটিবার। আরে গিন্নি, আমারও চিন্তা হচ্ছে। যেভাবে হোক ওকে খুঁজে বার করতেই হবে। আর সমর্থ মেয়ে বলে কথা, কোনো অঘটন ঘটে? এরম বলো না গো। গিন্নি, গিন্নি এভাবে ভেঙে পড়ো না। আমি বরঞ্চ থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে আসি, বুঝলে? তুমি যা খুশি করো, আমার কুড়ানিকে আমার কাছে এনে দাও। অঙ্কটা তো ঠিক মিলল না। দাদা বাবু চলে গেল, ওদিকে কুড়ানিও চলে গেল, তাও কিনা আমার পর পর। কিছু তো একটা ফন্দি আছে। যাকে যা খুশি করবে, যা, আমার কি। কিন্তু দি ঠাকুরের কথাটা তো কেউ ভাবলি না। বেচারিটা ঘুম গেছে, চান গেছে, পুজো গেছে, খাওয়া। দাদাবাবু তো হয়েছিল দি ঠাকুরকে এক গ্লাস দুধ দিতে। দি ঠাকুরন, দি ঠাকুরন, দি ঠাকুরন, দুধ তুমি কে নাও, লক্ষ্মীটি আমার। নিয়ে যাও, আমার কিছু খেতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে চলবে, এইটুকুনি দুধ খেয়ে নাও দেখি। আসো। তুলসী, তুই নিয়ে যা তো, আমার কিছু খেতে ভালো লাগছে না। চাপ বাবা, ভালো করতে চাইছি। যাকগে, এই দুধটুকু রেখে গেলাম, তুমি খেয়ে নিও বাপু। গিন্নিমাকে দুধটা দিয়েছিস? দেখো না কর্তা বাবু, দুধ তো দিয়েছি, এখন বলছি খেয়ে নাও, খেয়ে নাও, মোটে শুনছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই যা। আগে দাদা বাবু। এটা পটল। যতীন চিঠি পাঠিয়েছে। কি লিখেছে? কি লিখেছে বলবো, কিন্তু তার আগে তোমাকে দুধটা খেয়ে নিতে হবে। ঠিক আছে, দাও। দুধটা খেয়ে নাও লক্ষ্মীটি। খেলাম তো, এবার বলো। ঠিক আছে বলছি। কেমন?
দত্ত কিনে ওখানে রাখো। পরম পূজনীয় পটল ও হরিপ্রসাদ বাবু, আমার প্রণাম নেই। আশা করি ভালো আছে। দুদিন দেখেছে কলকাতার একটা হসপিটালেও চাকরি পেয়েছে। তবে কলকাতায় মহামারী প্লেগের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে গেছে। আমাদেরও সাবধানে থাকতে বলেছে। পুরানি কেমন আছে জানতে চাইছে। বলেছে যতীন ওর কাছে ক্ষমা প্রার্থী ওর ব্যবহারের জন্য। ইতি, স্নেহের যতীন। শোনো, তুমি ওকে পত্রপাঠ চিঠি লিখে দাও। আদিক্ষেতা দেখাবার ওর কোনো প্রয়োজন নেই। আমরা কেমন আছি, পুরানি কেমন আছে, যেন কত ভাবে আমাদের জন্য। আহ, পটল। শোনো, যদি সত্যি ভালোবাসতো বা ভাবতো আমাদের কথা, তাহলে আমার পুরানিকে এইভাবে কষ্ট দিতে পারতো না। আবার বলেছে আমি ক্ষমা প্রার্থী। আগে ভাবতে পারিনি সে কথা। আমার ভাইটাই হলো যত নষ্টের গোড়া। পটল, একটা কথা বলি। এই ঘটনার জন্য তুমিও কিন্তু কিছুটা দায়ী। আমি দেখো, তোমার ভাই এখানে দুদিনের জন্য ঘুরতে এসেছিল, আর তুমি পুরানিকে নিয়ে সবসময় ওর সাথে মশকরা করতে। আর পুরানি এই মশকরাটাকে সত্যি ভেবে ফেলেছিল। ও যতীনের প্রেমে পড়েছিল। আমি কিন্তু ওদের দুজনকে সম্পূর্ণভাবে দোষী করতে পারছি না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমার এভাবে মশকরা করা উচিত হয়নি। দোহাই তোমার, তুমি আমার পুরানিকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। পটল, আমি কি চেষ্টার কোনো ত্রুটি রেখেছি বলো? আমি তো আপ্রাণ চেষ্টা করছি পটল। ঠিক আছে। সুপ্রভাত যতীনদা। ও ইন্দ্রাণী, সুপ্রভাত। খুব হন্তদন্ত হয়ে কোথাও যাচ্ছিলে মনে হয়। আমি মনে হয় বাধা দিয়ে দিলাম, তাই না? আরে না না না, আসলে আমার ওয়ার্ডে কতগুলো প্লেগে আক্রান্ত রোগী এসেছে, ওই তাদেরই আর কি দেখতে যাচ্ছি। যেভাবে বৃহৎ আকারে এই মহামারী ছড়িয়ে পড়ছে, কি যে হবে কে জানে। সত্যি যতীনদা, যেভাবে দিনে দিনে রোগীর সংখ্যা বেড়ে চলেছে, আমি তো ভেবে কুল পাচ্ছি না। আর সব থেকে বড় কথা হলো, ভীষণ অসহায় লাগছে যখন ওই শুয়ে থাকা রোগীগুলোর মুখগুলো দেখছি। ঠিক একই কারণে আমিও বিচলিত। কবে ছিল ওদের সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিতে পারবো কে জানে, তাহলে একটু শান্তি পাই। আচ্ছা, তুমি কি আমায় কিছু বলতে? দেখো, কথায় কথায় বলতে ভুলেই গিয়েছি তোমাকে। তোমার ওয়ার্ডে যেসব রোগীরা ভর্তি হয়ে আছেন না, তাদের মধ্যে একজন মহিলা রোগীর কিন্তু অবস্থা খুব গুরুতর। আমি এক্সামিন করে দেখেছি, কিন্তু ওনার কিন্তু প্লেগ হয়নি। তুমি নিশ্চিত? আচ্ছা, বেড নাম্বারটা কত? 18 নম্বর বেড যতীনদা। ও আচ্ছা, ঠিক আছে, আমি তো যাচ্ছি, দেখে নিচ্ছি। ও হ্যাঁ যতীনদা, হ্যাঁ। একটা কথা বলতে ভুলে গেছি। ওয়ার্ড বয়রা বলা বলি করছিল যে ওই 18 নম্বর পেশেন্টটি, উনি নাকি একটু রাস্তার ধারে পড়েছিলেন, ওনাকে ওখান থেকেই পাওয়া গিয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সিস্টার, ওনার
ওনার সব টেস্ট হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। কুরানি, কুরানি, সিস্টার, সিস্টার, এক গ্লাস গরম দুধ নিয়ে আসুন এখানে এক্ষুনি। ওকে স্যার। ও ইন্দ্রাণী, হ্যাঁ, কিছু বলছো যতীনদা? বলছিলাম কি তোমার সাথে একটু জরুরি দরকার ছিল। হ্যাঁ, বেশ, বলো না। তোমার কথা মতো 18 নম্বর বেডের পেশেন্টকে দেখলাম। সত্যি উনি খুব গুরুতরভাবে অসুস্থ। ওনার এখানে থাকাটা নিরাপদ নয়, কারণ ওনার চারিদিকে যেসব পেশেন্টরা আছে সবাই প্লেগে আক্রান্ত। ঠিক বলেছো যতীনদা। আমার মনে হয় কি জানো, আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে যাই, তারপর সেবা যত্ন চিকিৎসা করে সুস্থ করে তুলব, তারপর বাড়ি পৌঁছে দেবো। বেশ যতীনদা, যদি কিছু মনে না করো, উনি কি তোমার পূর্ব পরিচিত? ওই আর কি, ওই গ্রামে যখন দিদির বাড়ি গেছিলাম তখন ওনার সাথে একবার পরিচয় হয়েছিল। কেমন বোধ করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঘুমো ঘুমো ঘুমো। আরে এটা কি? শুকনো মালা? স্ট্রেঞ্জ। কুরানি, কুরানি, এই কুরানি, কুরানি, এই কুরানি, কথা বলবি না আমার সাথে? চোখ খুলবে না? এই কুরানি, যদি ও কথা বলছে না কেন, চোখ খুলছে না কেন? যদি ওর কি হয়েছে? যদি কুরানি, চোখটা খোল না কুরানি, লক্ষ্মীটি আমার। যতীন, কুরানি কেমন আছে? বুঝলাম। আসলে তোমার চিঠি পাওয়ার পরেই আমরা চলে এলাম, নাহলে ঠিক করেছিলাম কাল সকালে আসবো, বুঝলে? কিন্তু পটল পটল বড্ড দুশ্চিন্তা করছিল, তাই অগত্যা চলে এলাম, বুঝলে? কুরানি, এই কুরানি, কথা বলবি না আমার সাথে? দেখ, ও দিদি এসেছে, খুব অভিমান করছে না রে আমার ওপর। আমায় ক্ষমা করতে পারিস না?
একটিবার চোখটি খোল না, লক্ষ্মী বোন আমার। যদি ও কথা বলছে না, কিছু একটা কর না যদি, এই যদি কিছু একটা কর না যদি, কিছু একটা কর না। দিদি দাঁড়াও, আমি দেখছি। জানি কোন মালাটা একবার দেবে? আমি তোমায় খুব ভালোবাসি কোরানি। কোরানি, কোরানি, ওঠ না বাবা, ওঠ। আমার বাড়িতে তোর কাছে মামাটা চাইছে। ওঠ 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 কোরানি। রানী, এই নে জ্যোতি, এটা ওকে পড়িয়ে দে, তাড়াতাড়ি পড়িয়ে দে জ্যোতি। এই দেখ খুড়ানি, তোদের বিয়ে হয়েছে, আমার ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে খুড়ানি। বলেছিলাম না তোদের দুজনের বিয়ে দেবো। খুড়ানি দেখ, আমার মায়ের সাথে তোর বিয়ে হয়েছে খুড়ানি। আমি বলেছিলাম না তোদের দুজনের বিয়ে দেবো। যদি কথা বলছে না কেন, যদি না কথা বলছে না কেন খুড়ানি? কথা বল খুড়ানি, খুড়ানি কথা বল। যদি চল আসে